ঈদ মোবারক। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে দেখছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে দেখবেন অথবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে ঈদের দিন, চমৎকার একটি দিন, আনন্দের দিন, খুশির দিন। যেহেতু এবার আমরা 30টা রোজাই করতে পেরেছি, সুতরাং আজকের অনুষ্ঠানে ঈদ নিয়ে কিছু স্মৃতি রোমন্থন তো করবোই আমাদের অতিথির সাথে, সেই সাথে ইমিগ্রেশনের বিষয়টি তো থাকবে। যে ইমিগ্রেশনের যে বিষয়টি থাকবে, কারণ আমরা সবাই জানি ইমিগ্রেশন নিয়ে এখন কঠিন অবস্থা চলছে, কোনোভাবেই আমেরিকায় আসাটা যাচ্ছে না, ভিসা পাওয়া যাচ্ছে না, ভিসা পাওয়া যাচ্ছে ইত্যাদিতে, কিন্তু তার মধ্যেও সুযোগ কি আছে সেটি নিয়ে আমরা কথা বলবো। যে বিয়ের পর আপনার স্পাউসকে নন ইমিগ্রেন্ট ভিসায় কিভাবে আনবেন এই আমেরিকায়, এটি একটি সুযোগ, সেটি নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে সুপ্রিয় দর্শক, আমাদের অতিথিকে পরিচয় করিয়ে দেবো। অতিথিকে পরিচয় করে দেওয়ার পরে ঈদের উপরে কিছু কথা আমরা বলবো। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলোতে আলোচনা করবার জন্যে আমাদের স্টুডিওর সাথে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, ESQ, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ডিরেক্টর আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ঈদ মোবারক। দেশে এবং প্রবাসে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। রানা ভাই, ঈদ মোবারক। আপনি সহ টিভিএন যারা কলা কৌশল সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাকেও আবারও ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আজকে যে বিষয়টি নিয়ে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো, তার বাইরে ঈদ নিয়ে তো একটি স্মৃতি রোমন্থনমূলক কথা বলবো। তারও আগে আপনাদের সাথে একটু ঈদ শুভেচ্ছা বা ঈদ মোবারক জানাতে চাই। ঈদ মোবারক। ঈদ শুধু একটি উৎসব নয়, এটি হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসা, ত্যাগ, সহমর্মিতা আর নতুন আশার এক অপূর্ব জাগরণ। এক মাসের সিয়াম সাধনার পর আত্মসংযম ও আত্মশুদ্ধির যে অনন্য শিক্ষা আমরা গ্রহণ করি, তারই পরিপূর্ণ আনন্দঘন পরিণতি হলো পবিত্র ঈদ উল ফিতর। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের এই বিশেষ আয়োজন, আনন্দের এই ক্ষণ, শুধু নতুন পোশাক, সুস্বাদু খাবার কিংবা আনন্দ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একে অপরের প্রতি ভালোবাসা, ক্ষমা আর ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করা এক অনন্য সুযোগ। এই দিনে ধনী গরিব, ছোট বড় সব ভেদাভেদ ভুলিয়ে আমরা এক কাতারে দাঁড়াই ঈদের নামাজে, প্রার্থনায় আর হৃদয়ের গভীর ভালোবাসায়। যে মানুষটি হয়তো সারা বছর কষ্টের মধ্যে দিয়ে দিন কাটান, ঈদের দিনে তার মুখেও ফুটে ওঠে এক চিলতে হাসি। আর এই হাসির, ঈদের আনন্দই সৌন্দর্য, আসল সার্থকতা। ঈদ আমাদের শেখায় শুধু নিজের জন্যেই আনন্দ নয়, বরং অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেই রয়েছে প্রকৃত সুখ। জাকাত, ফিতরা, দান এসব শুধু নিয়ম নয়, ধর্মীয় বিধিবিধান নয়, বরং এগুলো আমাদের মানবিকতার সবচেয়ে সুন্দর প্রকাশ। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় আমরা একে অপরের জন্যে, একে অপরের পাশে দাঁড়ানোর জন্যেই। যদিও আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ইমিগ্রেশনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আমেরিকার এই কঠিন ইমিগ্রেশন ব্যবস্থার মধ্যেও কিভাবে বিয়ের পরে আপনার স্পাউসকে নন ইমিগ্রেন্ট ভিসায় আমেরিকায় নিজের কাছে নিয়ে আসবেন। তবে এই বিষয়টি ছাড়াও অল্প কিছুটা হলেও অনুষ্ঠানের শুরুতে আমাদের ছোটবেলার ঈদের স্মৃতি রোমন্থনমূলক দুই একটি প্রশ্নের মধ্যে দিয়ে আমরা প্রতিজ্ঞা করব, ঈদের আনন্দ শুধু একটি ঈদের মধ্যেই সীমাবদ্ধ রাখবো না, বরং সারা বছর জুড়ে আমরা ভালোবাসা, সহমর্মিতা আর মানবতার আলো ছড়িয়ে দেব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা আর ভালোবাসা। ঈদ মোবারক। জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী, ঈদের মাহাত্ম্য সামান্য কিছু তুলে ধরেছি এবং দর্শকদেরকে ঈদ শুভেচ্ছা জানিয়েছি। আপনাকে আবারও ঈদ মোবারক। এই ক্ষেত্রে আপনার কাছে একটু স্মৃতি রোমন্থনমূলক কথা বলতে চাই, কারণ অনেক দিন পরে আমরা আবার 30 রোজা করতে পেরেছি, ঈদ এসে গেছে। সামনের বছর আমরা জানি না কার ভাগ্যে কতজন আমরা ঈদ আবার করতে পারবো, তাই একটু স্মৃতি রোমন্থন করতে চাই। প্রথমে আপনার কাছে একটু জানতে চাইবো যে ছোটবেলায়, প্রত্যেকেরই ছোটবেলা আপনার আমাদের ছিল, সেই ছোটবেলায় ঈদের সবচেয়ে বড় আনন্দটা কি ছিল? নতুন জামা নাকি সেলামি সংগ্রহ করার অভিযান ছিল? কোনটি ছিল?
ধন্যবাদ রানা ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং স্মৃতিচারণ। কিন্তু আমাদের ঈদটা এরকম খুব সময় সেলামের কোনো ডিমান্ড ছিল না। কারণ হচ্ছে আমরা থাকতাম গ্রামে। আর আমরা গ্রামে থাকলেও আমেরিকান স্টাইলে চলতাম। আমার ভাইরা ছিল আমেরিকাতে, এক ভাই। আমার ছোটবেলায় জার্মানিতে ছিল আমার বড় ভাইরা। সো আমার অ্যাকাউন্টে আগেই টাকা ভর্তি থাকতো। আমাদের অ্যাকাউন্টে একটা সোনালী ব্যাংক এখনো মনে আছে। একটা সোনালী ব্যাংক ছিল। ১ম এ যখন উদ্বোধন করছে আমাদের এলাকায়, পাশের আমাদের গ্রামে আরকি। আমাদের অ্যাকাউন্টটা ছিল একবারে ১ম। আমি আমার ছোট ভাই ওয়াসির চৌধুরী। ওরটা মনে হয় ৬১, আমারটা মনে হয় ৬০। সো আমাদের অ্যাকাউন্টে আগে থেকে টাকা এত ভর্তি থাকতো যে ছোটবেলা থেকেই। আর ঈদের সেলামিটার প্রতি এত আকর্ষণ আর ছিল না। আসলেই ছিল না। সো আসলে মানুষকে আমরা মনে করতাম যে দিতে হয়। তো ছোটবেলা থেকে গ্রামে আমার আব্বা খুব দান খয়রাত করতেন। ওই হাতটা এখনো রয়ে গেছে। দান খয়রাত করতাম প্রচুর বেশি। এবং অবশ্যই নতুন জামা-কাপড় আমরা তখন ঢাকাতে আমার ভাই ঢাকাতে যে জামা-কাপড় নিয়ে আসতো, আমার আব্বা ঢাকা থেকে জামা-কাপড় নিয়ে আসতো। সো ওই একটা স্মৃতি আরকি, নতুন জামার স্মৃতিটা মনে আছে। কারণ গ্রামে তো নতুন জামা পাওয়া যেত না খুব একটা ওই কোয়ালিটি। তো ওই স্মৃতিটা মনে হয়, নতুন জামা, কাপড়, জুতা ওইগুলা খুব, খুব মনে পড়ে। আমার আব্বা একটু, আমাদের রাস্তাও ছিল কিন্তু তখন খুব একটা মানে কাঁচা রাস্তা, পাকা রাস্তা মিলে রাস্তা ছিল। আমাদের এলাকাটা খুব একটা উন্নত না। আমরা যে এলাকায়, আমাদের আসল বাড়ি হবিগঞ্জের লাখাই থানা। সো নতুন জামা কাপড়টাই ছিল আকর্ষণীয়, কারণ আমরা ছিলাম গ্রামে তো। কিন্তু টাকা পয়সার কখনো অভাব ছিল না। এই কারণে সেলামিটা আর খুব ইম্পর্টেন্ট ছিল না। জামাটাই ছিল ইম্পর্টেন্ট আমাদের কাছে। তার মানে আমি এই অনেকদিন পরে মানে আপনার সাথে আজকে এই ঈদের স্মৃতি মন্থন করতে গিয়ে বুঝতে পারলাম যে আপনি একমাত্র ঈদের আগেই মিনি মিলিয়নিয়ার ছিলেন। মিনি না, মিনি আমাদের মিলিয়নিয়ার। হচ্ছে কি, আমরা আমরা যখন কিন্তু গ্রামে সারা ছিলাম, বছর তাকিয়ে আমার থাকি। ভাইরা জার্মান থেকে, আমার হ্যাঁ, ভাই ছিল জার্মান থাকতো। তারপর আমার যখন আরো একটু বড় হলাম, ভাই ছিল আমেরিকাতে। মানে ছিলাম গ্রামে, কিন্তু লাইফস্টাইলটা ছিল বিদেশের মতোই। আমরা ছোট ধরে জানি আমেরিকায় চলে আসবো, এই হিসাবে চলতাম আরকি। যে কারণে ওই মেন্টালিটি নিয়ে বড় হইছি। অ্যাকাউন্টে টাকা ভরপুর থাকা, তো ওই টাকাটার প্রতি আকর্ষণ ছিল। আকর্ষণ ছিল নতুন জামাটা কে নিয়ে আসবে, কোথা থেকে আনবে, এটা ছিল ইম্পোর্টেন্ট। তারপরে তো ঢাকায় চলে আসলাম। তখন তো ঢাকাতে অন্যরকম ঈদের আমেজ, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যারা আছে। আর আমেরিকায় ঈদটা তো ডিফারেন্ট। আমি দায়িত্বশীল। আমেরিকায় যখন দায়িত্বশীল, এই রমজান মাসে আমরা করি কি, গত ৫ বছর যাবৎ বিশেষ করে রমজানের ঈদে আমি খুব সময় কাটাই, মসজিদটা নিয়ে সময় কাটাই। এটাও আমার আব্বা থেকে শিখা যে রমজানে মসজিদে খুব সময় কাটাই, ইফতার দেই। প্রতিটা মসজিদে ইফতার দেওয়ার চেষ্টা করি। আমি চেষ্টা করি আমেরিকাতে গত ৫ বছর যাবৎ ৩০ টা মসজিদে ইফতার দেওয়ার চেষ্টা করি ৩০ দিনের মতো। ২৯ দিন বা ৩০ দিন। সবগুলাতে আমি উপস্থিত থাকতে পারি, অনেক সময় থাকতে পারি না। তারপরে তো আপনারা জানেন যাকাত, ফিতরা এগুলো তো দিতে হচ্ছে। সে দেওয়ার মধ্যেই কেমন যেন একটা আনন্দ ফিল করি এখন। আল্লাহ কবুল করার মালিক। আমি সবসময় মনে করি আমার মরহুম পিতা আলহাজ আব্দুল মতিন চৌধুরী এবং মরহুমা হবিবুন্নেছা চৌধুরী সহ আমার ভাই বোন যারা কবরবাসী হয়ে গেছেন, সবার জন্য দোয়া করি। ঈদে আমরা কবর জিয়ারত করি। এটা একটা ট্র্যাডিশন ছিল, এখনো করি। এখন অনেক সময় ঈদের দিনে পারি না, ঈদের আগের করে করে আসি। আমার আব্বার কবর এটা হচ্ছে তো এখনকার কথা। আমরা একটু ছোটবেলার কথা জানতে চাচ্ছিলাম আর বা ছোটবেলা, ছোট কিন্তু দিনের। ছোটবেলা কিন্তু কবর জিয়ারতের একটা পার্ট অফ একটা হ্যাঁ, আমাদের ঈদের অংশ হচ্ছে কবর জিয়ারত করতে হবে দল বেঁধে। এটা কিন্তু আমাদের গ্রামে সবাই একসাথে ঈদের নামাজের পরে দল বেঁধে সব মিলে একসাথে কবর জিয়ারত করি। ওইটা একটা পার্ট অফ আমাদের ঈদ। এটা ট্র্যাডিশন রাইট। আরকি। আনন্দ নাই হোক, কিন্তু এটা অনেককে মনে করা, অতীতে যারা মারা গেছে তাদেরকে স্মরণ করার জন্য। অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমরা কিন্তু ছোটবেলায় এই একটা বছর অপেক্ষা করতাম যে ঈদের সেলামি পাওয়ার জন্য। আপনার ক্ষেত্রে সেটা একটু ব্যতিক্রম দেখলাম। তো অন্যদিকে একটু যাই, দেখি যে শৈশবে, যেহেতু আপনি একজন আইনজীবী মানুষ, আইনের ভাষায় প্রশ্নটি একটু যদি করি, শৈশবে ঈদের সেমাই বা কাবাব বেশি খেতে গিয়ে কখনো কি আইন ভেঙেছেন? মানে যেটা বলতে যে মানে আপনার মা কি নিষেধ অমান্য করেছেন এরকম অতিরিক্ত খাওয়ার জন্য, এই ধরনের আইন ভঙ্গ কি কখনো করেছেন? এরকম কোনো কিছু মনে পড়ছে না রানা ভাই। একচুয়ালি সরি, আমার এরকম কিছু ইতিহাস নাই। তবে বেশি খেলে অসুস্থ হয়ে যেতাম, এটা জানি। আ আচ্ছা। একই জিনিস বিভিন্ন জায়গায় যখন খেতাম, একই একই যে মানে খাবার, তখন একটু ওভার ইটিং এর জন্য সমস্যা হইতো। পরের দিন ধরেন না খাওয়াটাই উত্তম ছিল। খুব কষ্ট হইতো যে বেশি খাওয়ার জন্য। এটা স্বাভাবিক। সবার ক্ষেত্রে মনে হয় এরকমই হয়। ৩০ দিন রোজা রাখার পরে, আর ছোট রোজা রাখতাম না। রোজা কেউ রাখেনি আমরা। আপনারা জানেন যে রোজা রাখতাম মানে কলসিতে
ইয়া দিয়া শ্বাস দিয়ে আবার কলসের মধ্যে মুখটা বন্ধ করে সবাই এরকম রোজা রাখতো, আমরা রোজা রাখতো আমরা ছোটবেলা। কলসের বলতে মুখ দিয়ে মানে শ্বাস দিয়ে তারপর কলসের ঢাকনা দিয়ে রোজা হয়ে যেত। এটা সবার ক্ষেত্রে এরকম, মা বাবারা এরকম আর করতো আমাদের। নদী থাকলে গোসল করতে যে একদম ডুব দিয়ে তারপরে পানি খেয়ে উঠে পড়তাম যে কেউ দেখলো না। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে, আমরা সবারই কম বেশি সেম ধরনের স্মৃতি। আর গ্রামে যারা সময় কাটিয়েছেন, আসলে গ্রামের লাইফটা ডিফারেন্ট ছিল, একটা আনন্দ ছিল অন্যরকম, যান্ত্রিক না। কিন্তু এখানে তো এখন যান্ত্রিক জীবনে আমরা আছি। অনেক ধন্যবাদ। তার মানে আপনার এই ছোটবেলায় আমেরিকায় চলে আসার কারণে খুব একটা ঈদের স্মৃতি ওই রকম নেই, এবং যেহেতু আগে থেকেই সবাই আপনাদের দেশে বিদেশে থাকতেন, প্রচুর অর্থকড়ি থাকতো, ওই ধরনের খুব একটা ঈদের নেই। তবে আমি একটি প্রশ্ন এটা জিজ্ঞেস করি যে ঈদের দিন এটা তো আনন্দের দিন, খুশির দিন, সবাই আমরা ব্যস্ত থাকি এর বাড়ি থেকে ওর বাড়ি যাওয়ার, সেটা বাংলাদেশেই হোক বা আমেরিকাই হোক। তো আপনার একটু এই বড়কালের জীবনের কথা যদি বলি, কর্মময় জীবনের কথা যদি বলে, যে ঈদের দিনে এমন কোনো ঈদ ছিল যেদিন এমন একটি কেস আপনার কাছে এসেছিল যেটা আজও আপনাকে দোলা দেয় বা আজও মনে পড়লে আপনার বেশ ভালো লাগে সেই কাজটি করার, বা এরকম কোনো কি স্মৃতি আছে আপনার কাছে? ধন্যবাদ রানা ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রফেশনাল জীবন নিয়ে। হ্যাঁ, আমি কয়েকটা স্মৃতি আছে, একটা আপনাকে বলতে চাচ্ছি এবারে। গত বছরই ট্রাম্প ক্ষমতায় আসার আগে, মনে হয় ট্রাম্প ক্ষমতা আসার আগে, সো একজন ভদ্রলোক ঈদের দিন কল দিল, ভদ্র মহিলা, যে স্যার আমার হাজবেন্ডকে ডিপোর্ট করতে হবে। আমি কেন? সেই ঈদের দিন সে না বলে 2 ঘন্টা যাবত তার ফোন অফ, সে নাই, কোথাও নাই। সে ভাবতেছে তার হাজবেন্ড তার সাথে প্রতারণা করেছে, সে ডিপোর্ট করে দেয়। আমি বলি কেন ডিপোর্ট করবেন? তার গ্রিন কার্ড আপনারা টিভিতে বলেন গ্রিন কার্ড ডিপোর্ট হয়ে যায়, তারা এক্ষুনি ডিপোর্ট করে দেন। আমি বললাম যে আমরা তো চাইলে ডিপোর্ট করতে পারবো না, আপনাদের মারামারি হয়েছে কিনা? না, কোনো মারামারি নাই, তো আমি তারা বিশ্বাস করি, তাকে ডিপোর্ট করে দেন। তাই আমি বললাম যে আপনি কিছু সময় অপেক্ষা করেন, হয়তো ফোনটা অফ হয়ে গেছে, আপনি প্যানিক না হইয়া কয়েকটা ঘন্টা অপেক্ষা করেন, সে হয়তো বাসায় আসবে। আর যদি না আসে আপনি আমাকে কল দিন। তার টার্গেট হলো এই একদিনে এই লোকটাকে ডিপোর্ট করে দেবে। আমি বুঝানোর পরে আমি বললাম যে যদি আপনার ডিপোর্ট করতে হয়, পরে যদি আপনাকে মারামারি করে আমাকে জানেন, আমরা ডোমেস্টিক ভায়োলেন্স কেস করেন, থানায় যান, তবে আমরা রিকোয়েস্ট করি আপনি এটা করবেন না, কারণ একটা লাইফ নষ্ট করবেন না। অ্যাটলিস্ট কয়েক ঘন্টা অপেক্ষা করেন, তারপর আমাকে জানাবেন। সো ফানি থিং হলো, কয়েক ঘন্টা পর মহিলার হাজবেন্ড কল দিল, স্যার আমরা বাসায় চলে আসছি, আমি বাসায় চলে আসছি, আর কিছু করতে হবে না। আমি খুশি হলাম যে আলটিমেটলি তাদের সলভ হয়ে গেছে। এইগুলো স্মৃতি মাঝে মধ্যে হাস্যকর হলো, হাস্যকর, আবার কিন্তু এগুলা অনেকের বড় ক্ষতি হয়ে যেতে পারতো। যদি পুলিশ কল দিত, অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো। আমি সবসময় বলি আপনারা ভেবেচিন্তে কাজ করবেন, সবকিছুকে ফান হিসেবে নেবেন না, যদিও ঘটনা হাস্যকর কিন্তু অনেক খারাপ একটা ধারণ করতে পারত। তার মানে ঈদের আনন্দের সাথে আরেকটি আনন্দের বিষয় আপনার সাথে যুক্ত হয়েছিল সেদিনকের এই ঘটনা, যদি সাথে সাথেই করে দিতেন তাহলে এটা বিষাদে পরিণত হতে পারত, কিন্তু সেটা আরো অনেক আনন্দ নিয়ে এসেছিল। তো আমরা ঈদের স্মৃতি রোমন্থন আর করতে চাই না, আমরা আমাদের মূল আলোচনায় আসতে চাই যে বিয়ের পরে আমরা, যেহেতু আমাদের স্পাউসরা থাকে অনেক সময় দেশে, নন ইমিগ্রেন্ট, যেহেতু এখন ইমিগ্রেন্টের অবস্থা, বিশেষ করে ভিসা তো বাংলাদেশের পজ করা আছে, সে কারণে অনেক ভিসা ইস্যু হচ্ছে না, ইন্টারভিউ বা অন্যান্য কার্যক্রম চললেও ভিসাটা ইস্যু হচ্ছে না। সেক্ষেত্রে কিভাবে আমরা আমাদের স্ত্রী বা স্বামীদেরকে আনতে পারবো অন্তত নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে, এই বিষয়টি আমরা আলোচনা করব। তবে তার আগে আর একটি সচেতনমূলক একটি বিষয় আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি একজন অ্যাটর্নি, এই কথাটি আপনার মুখ দিয়ে বললে যতটা কার্যকরী হবে, মানুষ বিশ্বাস করবে, সেটা হয়তো আমাদের মুখ দিয়ে বললে অতটা করবে না। আমরা জানি যে এখন এই ডিভি লটারির সময় চলছে, এবং আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই নানানভাবে পোস্ট দিচ্ছে, বাংলাদেশ থেকে নেওয়া হচ্ছে বা আবেদন করতে হবে ইত্যাদি ইত্যাদি, অথচ আমরা জানি যে বাংলাদেশের কোটা নেই ডিভি লটারির ক্ষেত্রে। বাংলাদেশ তালিকার বাইরে আছে বহু আগে থেকে, অনেক বছর ধরেই, এবং এখনও আর নেই, কারণ বাংলাদেশের যে কোটা ছিল 55,000-এর মতো, সেটা অনেক আগেই শেষ হয়ে গেছে। তারপরেও এখন আমরা সোশ্যাল মিডিয়াতে এটা দেখছি, এতে করে প্রতারণার একটা সুযোগ তৈরি হতে পারে। আপনার কাছ থেকে জানতে চাই বিষয়টি যদি আপনি একটু ব্যাখ্যা করেন, তাহলে অন্তত প্রতারকদের হাত থেকে আমরা যারা প্রতারিত হতে পারি তারা অন্তত রক্ষা পেতে পারে। অ্যাটর্নি মঈন চৌধুরী।
ধন্যবাদ। টিভিএন 24 এর সকল দর্শক এবং যারা শুনছেন এটা পরে শুনবেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি আমেরিকান অ্যাটর্নি এট ল হিসেবে দায়িত্ব জ্ঞান নিয়ে বলছি, বাংলাদেশী যারা নাগরিক তাদের জন্য ডিবি লটারি ভিসা আর হবে না, আগামী বছর হচ্ছে না। তো যদি আপনারা কোনো ধরনের নিউজ বা অ্যাডভার্টাইজমেন্ট দেখেন সোশ্যাল মিডিয়ায়, ভাববেন এটা প্রতারক চক্র। আপনারা কোনোভাবেই এইসব প্রতারণায় মানে কোনো ধরনের প্রশ্রয় দেবেন না, কারণ আপনারা ওয়েবসাইট চেক করবেন, এটা এখন খুবই ইজি। আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েদের দিয়েও, যারা কম বুঝেন ছেলে মেয়েদের দিয়েও চেক করাতে পারেন। বাংলাদেশ 2026 এর ডিবি লটারিতে বাংলাদেশের নাম নাই, যেহেতু বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণ ইমিগ্রেন্ট ডিবি লটারির মাধ্যমে আমেরিকায় চলে আসছে। আবারও বলছি, 2026 যে ডিবি লটারি ভিসাতে বাংলাদেশের নাগরিকরা অংশগ্রহণ করতে পারবে না, এতে কোনো ধরনের আর সন্দেহ নাই, প্রশ্ন থাকার কথা না, কোনো এক্সেপশন নাই। বাংলাদেশের নাগরিকরা ডিবি লটারি ভিসাতে অংশগ্রহণ করতে পারবে না। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই যারা এই অনুষ্ঠান দেখছেন বা দেখবেন পরবর্তীতে, তাদের জন্য বাংলাদেশেও আমাদের প্রচুর দর্শক রয়েছেন, তারা দেখেন। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা নিজেরা তো দেখবেনই, অন্যদেরকেও সচেতন করার চেষ্টা করবেন যে বাংলাদেশ থেকে ডিবি লটারির কোনো সুযোগ নেই এবং আবেদন করারও সুযোগ নেই। সুতরাং কেউ যদি এই ধরনের প্রতারণার আশ্রয় নেয়, আইনের হাতে তাদেরকে সোপর্দ করাটাই বোধহয় উত্তম হবে। তবে এটাও ঠিক যে কেউ আবার নিজের হাতেও আইন তুলে নেবেন না, যেহেতু আমরা জানি যে বাংলাদেশে এই মব কালচার নামে একটি কালচার শুরু হয়েছে কিছু আগে থেকেই আমরা দেখেছি। তো এই ধরনের আইন নিজেদের হাতে তুলে নেবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, যদি কেউ এই ধরনের প্রতারণার সাথে জড়িত হয়, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেবেন, এটাই আমরা আশা করব। তাতে করে যারা প্রতারিত হওয়ার, ভবিষ্যতে প্রতারিত হওয়ার সুযোগ থাকে, তারা অন্তত এই প্রতারণা থেকে রক্ষা পাবেন। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা একটু মূল আলোচনায় আসতে চাই। আমরা জানি যে আমেরিকার ইমিগ্রেশন ব্যবস্থায় খুব কঠোরতম অবস্থা চলছে। বাংলাদেশে পজের আওতায় রয়ে গেছে, 75টি দেশ সহ বাংলাদেশও সেই তালিকায় রয়ে গেছে। সে কারণে ইমিগ্রেশনের বিভিন্ন কাজ চলমান থাকলেও ভিসাটা ইস্যু হচ্ছে না, ইভেন ইন্টারভিউ পর্যন্ত হচ্ছে, যেটা আপনিও বারবার বলেন। সেক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু এই ভিসা ইস্যু হচ্ছে না। কিন্তু সে কারণে আমরা যারা অনেকেই স্পাউস যাদের আমাদের আছে, তাদেরকে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি আমেরিকায় নিয়ে আসার জন্য। তো এই ক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো, বা সাধারণভাবে যেটা মানুষ মনে করে থাকে যে বিয়ে মানেই সরাসরি ইমিগ্রেশন, কিন্তু বাস্তবে একজন মার্কিন নাগরিকের স্পাউস কি নন ইমিগ্রেন্ট ভিসায় এই অবস্থায়, যেমন B1 B2 বা অন্য কোনো উপায় এই আমেরিকায় আসতে পারে কি না? ধন্যবাদ রানা ভাই। B1 B2 হচ্ছে ট্যুরিস্ট ভিসা। আপনার অনুষ্ঠানে অনেকেই অনেক সময় কথা বলেন, এটা ভ্রমণ অথবা ভ্রমণের জন্য বেশিরভাগ, অথবা ব্যবসা করতে খুঁজতে আসতে পারে অনেকে B1 B2 ভিসা। সো এটার কথা আসছে না। এখন যদি আপনি কেউ মেরিট থাকে এবং যদি তাকে ভিসা দিয়ে নিয়ে আসতে হয়, যেহেতু 75 কান্ট্রিজ এর উপরে ভিসা পজ আছে, এই কান্ট্রির নাগরিক হলেই তাদেরকে আমেরিকান ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করছে না। যদি কারো স্পাউস এর অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে, সে চাইলে K3 ভিসায় আসতে পারে। অনেকে আমাকে কল করে প্রশ্ন করে যে স্যার, তারা নাকি কোথায় গিয়েছিল, তাদেরকে বলছে ভিসার কথা, যে মেরিট কথাটা না বললে K1 ভিসা করা যাবে। আমি সবসময় বলি কখনোই মিথ্যা তথ্য দেবেন না। K1 ভিসা হচ্ছে ফিয়ান্সের জন্য। কারণ আপনি যদি আগে কোথাও বিবাহিত হয়ে থাকেন আর K1 ভিসা অ্যাপ্লাই করেন, এবং যদি K1 হয়েও যায়, এখানে আবার যদি আপনি বিয়ে করেন, কখনো যদি আমেরিকান গভর্নমেন্ট জানতে পারে, বা আপনার যারা শত্রু তারাই হয়তো একসময় আপনার আত্মীয়-স্বজনে আপনার শত্রুতামিগুলা করে, তারা হয়তো একসময় আপনার আগের বেরিজ সার্টিফিকেটটা দিয়ে দিল কোথাও আমেরিকান এমবাসি বা কোথাও USCIS এ। চাইলেই কিন্তু অনেকে এই কাজটা করতেছে। আমি দেখতেছি যে আপন লোকগুলো এখন তাদের শত্রুতামি খুব শত্রু হিসেবে পরিণত হচ্ছে, এনিমি হিসেবে কাজগুলো করতেছে। তারা চায় না যে একজন আসুক বা আসলে ভালো থাকুক, কেউ কারো ভালো এখন সহ্য হচ্ছে না। সেরকম যদি হয়ে থাকে, আপনি যদি এই দেশে এসেও থাকেন, K1 ভিসায় যদি বিবাহিত প্রমাণিত হয় যে আগে বিবাহিত ছিলেন, আপনার কিন্তু গ্রিন কার্ড বাতিল হতে পারে, এমনকি নাগরিক হলে নাগরিকত্ব বাতিল হতে পারে। এটা আমি সবসময় বলি, কারণ আপনি প্রথম থেকেই প্রতারণার আশ্রয় নিয়েছেন।
তো প্রতারণা আশ্রয় না নিয়ে কি করবেন, এই জন্য আমেরিকায় সুষ্ঠুভাবে আমেরিকায় সব অপশন খোলা আছে। যদি আপনি বিবাহিত হন, আপনাকে বলা হয়েছে আপনার K3 ভিসায় আমেরিকায় নন ইমিগ্রেন্ট হিসাবে আসতে পারেন। তো আপনি সত্য গোপন করার প্রয়োজন, সত্য বলে আপনি আসতেছেন এবং এখানে এসে আপনি গ্রিন কার্ড পাবেন। এবং আপনার যদি কারো মাইনর আর চিলড্রেন থাকে, ওরাও কিন্তু এটার আওতায় K4 এ চলে আসবে। সেই ক্ষেত্রে আমি সবাইকে বলব, প্রতারণার আশ্রয় নেবেন না। মিথ্যা তথ্য দিলে আপনি সারা জীবন আপনি ঘুমাইতে পারবেন না। কেউ একজন আপনার নিকটাত্মীয় কেউ আপনাকে হয়তো ক্ষতি করার জন্য চেষ্টা করলো, যাদের কাছে তথ্যগুলো আছে বা জানে, তারা কিন্তু চাইলে আপনার ক্ষতি করতে পারবে। এই ক্ষতির সুযোগটা কাউকে দেবেন না। কারণ এখন দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে স্পেশালি নিকটাত্মীয় লোকগুলাই কিন্তু শত্রুতে পরিণত হচ্ছে। কেউ যেন কারো ভালো দেখতে চাচ্ছে। আমি সবসময় জন্য বলি, মানসিক স্বাস্থ্যটা খুবই ইম্পর্টেন্ট। যদিও না ভাই একটা থেকে আরেকদিকে চলে যাচ্ছে কনভারসেশন, কিন্তু আমি সবসময় মানসিক স্বাস্থ্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি এরকম কেউ নিজেকে এরকম মনে করেন যে কারো ভালো আপনার সহ্য হচ্ছে না, আপনি একটা সাইকোলজিস্টের পরামর্শ নিন। আপনাকে যেন নিজেকে নিজে সংশোধন করার চেষ্টা করুন। অনেক ধন্যবাদ। তার মানে এত খারাপ কিছুর মধ্যেও আপনি একটা ভালো খবর দিলেন যে অন্তত যারা বিয়ের পরে স্পাউসকে নিয়ে আসার ক্ষেত্রে K3 K4 এর মাধ্যমে সন্তান সহ নিয়ে আসার একটা সুযোগ তৈরি হয়েছে এবং সেটি আপনি সুন্দরভাবে বললেন। এবং সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আজকের এই আলোচনার মধ্যে দিয়ে যাদের এই ধরনের সুযোগ আছে তারা এই সুযোগটি গ্রহণ করে আমেরিকায় আসতে পারেন। তা আপনাকে আরেকটি প্রশ্ন, আমি এই বিষয়ের উপরে বেশ কিছু প্রশ্ন আমি রেখেছি বা রাখবো, সেটি হচ্ছে যে ইমিগ্রেশনের যে আইনের যে দৃষ্টিতে এই ইমিগ্র্যান্ট ইনটেন্ট এইটা আসলে কি এবং এটি কিভাবে নন ইমিগ্র্যান্ট ভিসা অ্যাপ্লিকেশনের উপরে প্রভাব ফেলতে পারে? নন ইমিগ্রেন্ট ভিসার ইন্টেন্ট, কেউ যদি আমেরিকায় আসতে চায়, তখন সে ভ্রমণ ভিসা আসলে তাকে ভ্রমণের ইন্টেনশন থাকতে হবে। তার 90 ডেজ এর আগে সে আর কোনো কিছু ফাইল করতে পারবে না। ইন্টেনশনটা চেঞ্জ করাটা মনে হয় যে আপনি ইন্টেনশন নিয়েই আসছেন একটা, যা বলছেন এক জিনিস ভিসা ইন্টারভিউতে আর করছেন আরেকটা, এই জিনিসটা হচ্ছে বিভ্রান্তিকর। সেটা করা যাবে না। কিন্তু আপনি যে K1 K2 K3 K4 বলছেন, এটা কিন্তু আপনার ইন্টেনশনটাই হচ্ছে এর লয় আছে, আপনি আসার পরে আপনাকে বিয়ে করতে হবে, বিয়ে করে আপনি গ্রিন কার্ড পাবেন। সেটা কিন্তু ইন্টেনশনটাই, ভিসাটাই হচ্ছে এটার জন্য যে আপনি এখানে আসার পরে অ্যাপ্লাই করবেন উইদিন 90 ডেজ। অনেকটা আছে 90 ডেজ এর আগে আপনি ইন্টেনশন চেঞ্জ করতে পারবেন না, এটা হচ্ছে পজিটিভ। 90 ডেজ এর ভিতরে আপনাকে করতেই হবে, না করলে ওই ভিসা আপনার বাতিল হয়ে যাবে। তো আপনার কাছে আরেকটি তাহলে প্রশ্ন আমি জানতে চাইবো যে একজন স্পাউস, যদিও আপনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন এর আগে, একজন স্পাউস যদি ভিজিট ভিসার জন্য আবেদন করেন তখন তিনি কিভাবে প্রমাণ করবেন যে তিনি আমেরিকায় স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে তার নেই, আবার চলে যাবেন, এটা কিভাবে তিনি প্রমাণ করবেন? ধন্যবাদ ভাই। জিনিসটা একটু একটু ডিফারেন্টলি বলতে হবে। আমি ভ্রমণ ভিসার কথা বলছি না। K3 হচ্ছে ডিজাইনই করা হচ্ছে সে I-130 অ্যাপ্রুভার আগে সে আসবেই, এই ভিসায় সে আসবে, সেই ইন্টেনশন থাকবে, তাকে ভিসাই দিচ্ছে এদেশে থাকার জন্য। এটা ভ্রমণ ভিসা না। B1 B2 ভিসায় আসলে তাকে 3 মাস পরে বিয়ে এখানে করলে অ্যাপ্লাই করতে হয়। কিন্তু K3 ভিসাতে তাকে ভিসা দেওয়াই হচ্ছে, জেনে শুনে দেওয়া হচ্ছে আমেরিকায় এসে থাকবে, তার ইন্টেনশন আমেরিকা থাকা। এবং ইমিগ্রেন্ট হওয়ার ইন্টেনশনে সে আসতেছে। দুই জিনিস, একটা হচ্ছে আপনি করতে পারবেন না, আর এখানে বলা হচ্ছে আপনার করতে হবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে যদি ইতোমধ্যে কেউ যদি I-130, যেটা আমরা জানি ইমিগ্রেন্ট পিটিশন, যেটা আপনিও বললেন, যদি ফাইল করা থাকে, তখন কি স্পাউসের জন্য নন ইমিগ্রেন্ট ভিসা পাওয়াটা কঠিন হয়ে যাবে নাকি এই ধরনের? ধন্যবাদ ভাই, আপনি তো একবারে সবকিছু ঘুরা থেকে তুলে নিয়ে আসতেছেন। দিস ইজ ভেরি গুড। আপনার কারণে অনেকে কনসালটেশন ফি দেওয়া লাগবে না, তারা সবকিছু জানতে পারবে। ইটস গুড। সো এটা হচ্ছে কি, I-130 অ্যাপ্লাই করতেই হবে। I-130 অ্যাপ্লাই না করলে K3 ভিসা আবেদন করতে পারবেন না। জিনিসটা ক্লিয়ার। I-130 অ্যাপ্লাই করার পরেই K3 ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, এর আগে আপনি K3 ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। আর K1 হচ্ছে আপনি বিয়ে না করে যদি আমেরিকা আনতে চান,
যার সাথে আপনার দেখা হয়েছে, কথা হয়েছে এবং লাস্ট 2 ইয়ার্স এর মধ্যে আপনার কথা হয়েছে, কিন্তু অনেক সময় এক্সেপশন থাকতে পারে। অনেক সময় বুঝাতে হয় যে যদি কোনো কারণে যেতে না পারে এক্সেপশন দেওয়া যায় কেন সে যেতে পারে নাই। এটাও তাকে প্রমাণ করতে হবে কি তার অসুবিধা ছিল যেতে পারে না, যে কারণে সে দেখা করতে পারে নাই। সব বিষয়গুলো মিলিয়ে K1 K3 দুটো সেপারেট, একটা হচ্ছে বিয়ের আগে, একটা হচ্ছে বিয়ের পরে। আর কোনোভাবে আমি বলবো আপনাদেরকে মিথ্যা তথ্যের আশ্রয় নেবেন না। কোনো এমন কারো কাছে যাবেন না যে আপনাকে মিথ্যা বলতে সহায়তা করে। আপনি সত্য বললেও আমেরিকায় আপনার আসার সুযোগ আছে, এবং এটা আপনি যা বলে দিলাম এটা প্রকাশ্যে বলতেছি, এটা ল। আমি আপনাকে ফেভার করতেছি না। দিস ইজ দ্য ল ডিজাইন ফর অল দ্য পিপল। আমেরিকা চায় আপনারা সত্য বলেন, মিথ্যা বলেন না। আপনি এই কথাটা সবসময় বলেন, একেবারে সবসময় আপনি বলেন যে সবসময় সত্য তথ্য দেবেন। তো সেক্ষেত্রে আপনাকে, তার মানে এক্ষেত্রে আমরা যদি বলি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তো ভিসা ইন্টারভিউতে স্পাউস হিসেবে সম্পর্কের কথা সরাসরি সবসময় বলাটাই উত্তম, তাই তো? ঠিক আছে, হ্যাঁ, এবং নিরাপদ সবসময়, এটা আমরা বলেই যেটা তো আসবেন, এটা বলেই আপনি আসবেন, না বললে তো K3 ভিসা হচ্ছে না। বিয়েটাও প্রমাণ করতে হবে, দেন আসবেন। আর যদি আপনি K1 হয়, তা আপনি বিয়ে যদি জানে যে বিয়ে হয়েছে, K1 বাতিল। আর যদি আপনি বিয়ে করার পরে K1 করেন, যদি কোনো সময় এই তথ্য ফাঁস হয় বা কারো মাধ্যমে ইমিগ্রেশন জানতে হবে, 10 বছর পরে জানলো, আপনার গ্রিন কার্ড, নাগরিকত্ব সব বাতিল, কারণ আপনি মিথ্যা তথ্য দিয়ে ভিসা নিয়েছেন। যে যখনই কোন মিথ্যা তথ্য দিয়ে আমেরিকান ভিসা নেয়, এগুলো আমেরিকা চাইলে সারা জীবন ক্যারি করতে হবে তাকে। তাহলে আপনাকে আরেকটি প্রশ্ন করব, যেহেতু আমরা নন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে কথা বলছি, যে কোন ধরনের ডকুমেন্ট বা স্ট্রং টাইজ যেটাকে আমরা বলি, এটা দেখালে স্পাউসের নন ইমিগ্রেন্ট ভিসা পাওয়ার সম্ভাবনাটা বাড়িয়ে দিতে পারে? স্পাউস, আবারও বলছি রানা ভাই, স্পাউস হচ্ছে আপনার বিবাহিত স্ত্রী বা স্বামী, তাকে স্পাউস বলা হয়। এবং টাইসটা দেখাতে হবে, বিয়ে হয়েছে অবশ্যই দেখাতে হবে, বিয়ের পরে একসাথে থেকেছেন দেখাতে হবে, আপনার দেখা হয়েছে, ডকুমেন্ট যেই পরিমাণ ডকুমেন্ট স্বল্প সময় থাকার কথা ডকুমেন্ট থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট, ছবি, এফিডেভিট সব থাকতে হবে। এবং তারপর আপনি যদি K3 অ্যাপ্লাই করেন, ওইটা অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত, দেন আপনাকে এই বিয়ের সম্পর্কটা প্রমাণ করতে হবে, দেন K3 দিয়ে আপনাকে আমেরিকা আসতে দেবে। কিন্তু যদি আবার অ্যাপ্রুভ হয়ে যায়, ইন্টারভিউ অনেকে আসছে প্রশ্ন করে যে স্যার আমারটা তো ইন্টারভিউ ডেট পড়েছে, এখন কি আমি K3 ভিসা অ্যাপ্লাই করতে পারবো? অ্যান্সার ইজ নো। যদি আপনার ইন্টারভিউ ডেট পরে থাকে, এনভিসিতে ফাইল গিয়ে থাকে, আপনি আর K3 ভিসা এলিজিবল না। K3 ভিসাটা দেওয়া হচ্ছে এই কারণে দেওয়া হচ্ছে, যারা আমেরিকান নাগরিকদেরকে আমরা যেন সবসময় অগ্রাধিকার দেওয়া হয় আমেরিকান ইয়াতে গভর্নমেন্ট থেকেও। সো নাগরিক যারা, তারা হয়তো বিয়ে করেছেন ভিন্ন দেশে, তার কেসটা পেন্ডিং রয়ে গেছে, সে এখনো কোনো আশার মুখ দেখছে না কোনো জটিল কারণে, তখন তাকে বলা হচ্ছে তুমি চাইলে তোমার ওয়াইফকে আরো আগে নিয়ে আসতে পারো, K3 নন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসতে পারো, এখানে এসে তুমি অ্যাডজাস্ট করবা, কোনো সমস্যা নাই। এটা তাকে ভিসাই দেওয়া হয় এখানে এসে ফাইল করার জন্য। এটা একদম ডুয়াল ইন্টেনশন না, ইন্টেনশনটা হচ্ছে আমেরিকা আসবে, এসে ফাইল করবে, গ্রিন কার্ড পাবে। এটা তার করতে হবে, না করলে বরং সমস্যা। তো অনেক সময় আমরা কনফিউজড থাকি, মানুষও থাকে, আমরাও থাকি, অনেক সময় কনফিউজ থাকে যে K3, যেটা আপনি বলছিলেন, K3 ভিসা বা CR1 বা IR1 ভিসা যেগুলো আছে, এর তুলনায় নন ইমিগ্রেন্ট ভিসার পথ কতটা সুবিধাজনক বা বাস্তবসম্মত বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। বাস্তবসম্মত হচ্ছে, এটা সরকারই তো বলে দিচ্ছে, ক্ষেত্র বিশেষে আপনার ল্যাক অফ ডকুমেন্ট যদি থাকে, অবশ্যই আপনার চান্সেস আর লেস। কিন্তু যদি প্রপারলি, এই জন্য আমি সবসময় বলি আপনারা একজন অ্যাটর্নি এট লর সাথে সরাসরি পরামর্শ করবেন, যারা অ্যাটর্নি এট ল। অনেক সময় দেখা যায় কেউ বলে বার অ্যাসোসিয়েশন মেম্বার অ্যাটর্নি এট ল না, দে আর নবডি। আজকে আমার ভাই, আপনি চাইলে আপনি কালকে আমেরিকান বার অ্যাসোসিয়েশন মেম্বার হতে পারবেন, সামান্য ডলার জাস্ট মেম্বারশিপ ফি দিয়ে হতে পারবে। এটা অ্যাটর্নি এট ল না। অনেকে মনে করে তারা আমার লয়ার, দিস ইজ রং। তো মাস্টার অফ ল ইজ নট এ লয়ার। এটা একটা আমার ফ্রেন্ড একটা বললো। কিন্তু আপনার অ্যাটর্নি এট ল কারোর সাথে যে কোনো স্টেটের, আমেরিকায় 50টা স্টেট আছে, 50টা স্টেটের যে কোনো একজন অ্যাটর্নি এট ল সাথে অনলাইনে কথা বলেন, ফোনে কথা বলেন,
সে আপনাকে যদি ইমিগ্রেশন বুঝে, আপনি কথা আমাদের কনভারসেশন রেকর্ডও করতে পারেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবসময় বলি অ্যাটর্নি প্রিভিলেজ কমিউনিকেশন, তার অনুমতি নিয়ে আপনি রেকর্ড করতে পারেন যদি লিগ্যাল কনভারসেশন করেন। আপনার ক্ষেত্রে পরামর্শটা আগে, তারপর আপনি যদি মনে করেন কোয়ালিফাই করবেন, দেন আপনি ফাইল করেন। আমরা এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করেছি, তো একটু জানতে চাই যে অনেক সময় ভিসা অফিসার যারা থাকেন, এমবাসিতে যারা থাকেন ভিসা অফিসার, তারা স্পাউজের আবেদনের মূল্যায়নের সময় কোন বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন বা দেখে থাকেন, এটি যদি একটু বলেন তাহলে যারা এই ধরনের আবেদন করবেন তাদের জন্য সহজ হবে। ধন্যবাদ। যে কোনো স্পাউজের জন্য তারা দেখছে যে প্রথমে বিয়েটা বৈধ কিনা, বিয়েটা যেই দেশে হয়েছে সেই দেশের আইন সিদ্ধ কিনা, কোন টেলিফোনের বিয়ে তারা গ্রহণ করে না, আপনার যেই ধর্মের বিয়ে সেই ধর্ম যে বিয়েটা হয়েছে কিনা, ভেরি ইম্পর্টেন্ট, একসাথে থেকেছেন কিনা, আপনাদের একসাথে জয়েন্ট ছবি আছে কিনা, তারপর একসাথে ভ্যাকেশনে গিয়েছেন কিনা, কোন কমিউনিং ফান্ড আছে কিনা, আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলে এই ব্যাংক থেকে লেনদেন হয়েছে কিনা, ফ্যামিলির সবাই জানে কিনা, আপনাদের বোথ ফ্যামিলি অনেক সময় জানেন না, যেহেতু প্রাইমারি বিয়ে অনেক সময় নাও জানতে পারে, কিন্তু সাধারণত স্যারেল ম্যারেজের ক্ষেত্রে দুই ফ্যামিলির ছবি থাকে, অনেক সময় এফিডেভিটও চায়, সব মিলিয়ে তারা জানতো যে বিয়েটা কি উদ্দেশ্য কি বিয়ের উদ্দেশ্য নাকি শুধুমাত্র গ্রিন কার্ড উদ্দেশ্য। এটার জন্য ভালোবাসা হয়, এটার জন্য গ্রিন কার্ড না হয়। বিয়ে হতে হবে ভালোবাসা, নট ফর গ্রিন কার্ড, এটা সবসময় ইমিগ্রেশনও বলে থাকে। এবং বিয়ের যে কেস প্রতারণা হলে এটা কিন্তু শাস্তি 5 years imprisonment এবং $250,000 ফাইন। সো দুইটা অথবা দুইটার যে কোনো একটা হতে পারে, এক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। আমি জানি অনেক কিছু আমরা ধারণা করতে পারি, অনেক কিছু হচ্ছে, কিন্তু নিজে এইসব জায়গায় জড়াবেন না। এই বিষয়ে সর্বশেষ যে আপনি অনেকগুলো পরামর্শ দিয়েছেন, অনেকগুলো কথা বলেছেন, তো সর্বশেষ যে বিষয়টি এবার জানতে চাই যে মানে আপনার অভিজ্ঞতা থেকে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই ধরনের কেসে, মানে যেটা আমরা নিয়ে আলোচনা করছি, যে আবেদনকারীরা সবচেয়ে মানে এই যে আপনি যেগুলো বললেন তারপরেও কোন ধরনের বিষয়গুলো বা ভুলগুলো তারা সাধারণত করে থাকেন আপনার এই আলোচনার মধ্যে দিয়ে, যাতে সেই ভুলগুলো তারা এড়িয়ে চলতে সুষ্ঠুভাবে আবেদন করতে পারেন, যদি একটু বলেন। ধন্যবাদ রানা ভাই। ভুল বলতে এখন ডিপেন্ড করে কোন লেভেলের লোক, তার সম্পর্কটা কি, তার লেখাপড়া কি। ভুল বলতে একটা ইয়েস নো প্রশ্নতেই কিন্তু আপনার লাইফের মোড় ঘুরে যেতে পারে। যেই কারণে প্রতিটা সেকশন পড়ে অ্যান্সার দেওয়া ভালো, এবং যা আপনি ফাইল করেন তার একটা কপি আপনার কাছে থাকা উচিত। এবং এটার উপর ডিপেন্ড করবে, যদি আপনি মিথ্যা একটা তথ্য দেন, কোন সময় মিথ্যার বা প্রতারণার আশ্রয় নেবেন না। আবারও বলছি, আপনি বিবাহিত হলে বিবাহিত বলতে হবে, অবিবাহিত হলে অবিবাহিত বলবেন। আপনি মিথ্যার আশ্রয় নেবেন না। মিথ্যার আশ্রয় নিলে যে কোনো সময় অনেকে ভুলবশত করে কি, যে বারবার ট্রাই করে ট্যুরিস্ট ভিসার জন্য, একবার ভিসা হলো না, বারবার ট্রাই করে, এগুলো কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট। আপনি আমেরিকায় আসতে হবে কেন? প্রতি 6 মাস পর পর আপনাকে ভিসা দিচ্ছে না, তারপর আপনি ট্রাই করছেন কেন? আমার নিতে হবে, আমেরিকা থেকে আনতেই হবে। এটা তখন কনসুলার অফিসার প্রশ্ন, মনের প্রশ্ন, সে বারবার আমেরিকায় কেন আসতে যাচ্ছে? কোনো টাইজ নাই। সো এই ক্ষেত্রে এগুলো দেখতে হবে যে আপনি একজন অ্যাটর্নির সাথে কনসাল্ট করলে, যারা কোয়ালিফাইড আমাদের মতো, কনসাল্ট করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কতটুকু যৌক্তিকতা আছে, কোন ফাইলটা আপনি করা উচিত, কোন ফাইল করা উচিত না, বা ইয়েস নো প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোনো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন সবসময়। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনার চমৎকার আলোচনা এবং সুপরামর্শ। এই পরামর্শের মধ্য দিয়ে আমরা যারা বিয়ের পরে অনেকেই স্বামী বা স্ত্রী দেশে আছেন, তারা এই আপনার আলোচনার মধ্যে দিয়ে যে ভিসাগুলোর কথা, K3 K4 কথা যেটা বললেন, সন্তান সহ আসার ক্ষেত্রে নন ইমিগ্রেন্ট ভিসায় তারা এই দেশে বা আমেরিকায় আসতে পারবেন, খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন। নিশ্চয়ই আলোচনার মধ্যে দিয়ে বা যারা এই অনুষ্ঠান দেখবেন বা ভবিষ্যতে দেখবেন তারা অনেকটা উপকৃত হয়েছে। তো অ্যাটর্নি মঈন চৌধুরী, আজকে যেহেতু ঈদের দিন হওয়ার কারণে আমরা আমাদের দর্শকদের
টেলিফোন বা ফেসবুকের কোনো প্রশ্ন আমরা নিতে পারিনি, সে কারণে আমাদের হাতে কিছুটা সময় এখনও আছে। তো আমরা একটু মোশন টু রিওপেন নিয়ে একটু যদি কথা বলি, কারণ অনেকেরই ক্ষেত্রেও এটাও জানতে চান বিষয়টি সম্পর্কে, যেহেতু আমাদের হাতে কিছুটা সময় আছে। তো আমি আপনার কাছে জানতে চাইব যে মোশন টু রিওপেন আসলে এটা মূলত কি, একজন সাধারণ দর্শকের বোঝার জন্য যদি বলতে হয়, তাহলে এটি কি নতুন তথ্যের কারণে মামলা পুনরায় খোলার অনুরোধ, নাকি পূর্বের ভুলের একটা সংশোধন হিসেবে বিবেচিত হয়? রানা ভাই খুব সুন্দর করে উপস্থাপন করেন। মোশন টু রিওপেন কিন্তু কোর্টেও হয়, আবার অ্যাডমিনিস্ট্রেটিভও হয়। যদি কেস কোনো পিটিশন যদি কোনো কারণে অ্যাবান্ডন হয়ে যায়, তখন আপনি মোশন টু রিওপেন করতে পারেন, বা আপনি কোনো ডিনাই হইলো তারা লিখে দেয় যেগুলো রিওপেন করা যাবে পিটিশন। আবার কোর্টে যে মোশন টু রিওপেন করা হয়, যদি কোনো নতুন তথ্য আসে অথবা আপনার কোনো কেস এলিজিবল এখন আসছে না, আপনি নতুন কোনো কারণে পুরানটা আপনি রিওপেন করার চেষ্টা করতে পারেন। এটা খুবই সেনসিটিভ। এই ক্ষেত্রে আমি সবসময় বলি, অনেকেই করে কি, কোনো একজন অ্যাটর্নির মাধ্যমে মোশন রিওপেন ফাইল করলো, এটা ডিনাই হলো, সে কন্টিনিউ একই ফাইল করে যাচ্ছে একই তথ্য দিয়ে। আমি বলি যে ভাই, একই তথ্য একই জিনিস দিয়ে অ্যাটর্নির বদলে আপনার শুধু টাকাই দিচ্ছেন, জাস্ট গেট সামথিং নিউ। না হলে এই সময় যাদের ডিপোর্টেশন যারা প্রাপ্ত আছেন, যাদের হয়তো কোনো কারণে ডিপোর্ট হয়ে গেছেন 1 বছর 2 বছর 5 বছর আগে, তারা শিওর শট ছাড়া মোশন টু রিওপেন করলে আপনি তাদেরকে জানাই দিলেন আপনি কোথায় আছেন। তারা হয়তো আপনাকে ভুলে গেছে আপনি আসলে কোথায় আছেন। কম্পিউটার তারা পাচ্ছে না বা আপনার অ্যাড্রেস পাচ্ছে না। যখন মোশন রিওপেন করবেন সব তথ্য দিয়ে দিচ্ছেন যে আপনি মোশন রিওপেন করছেন। তখন তারা যদি ব্যাড কোনো অফিসারের হাতে ফাইলটা যায়, বা আইস চাইল্ড শেয়ার যদি তারা করে, সে তো ডিপোর্ট হলো, তাকে অ্যারেস্ট করার চেষ্টা করতে পারে। এখানে কোনো বাধা দেওয়া যাবে না। বর্তমান প্রশাসনে এগুলা বেশি হচ্ছে। বাইডেন প্রশাসন এগুলা খুব কম ছিল, কিন্তু এগুলা যখন দেখে যে একটা অর্ডার অফ ডিপোর্টেশন অলরেডি আছে, তার জন্য কিছু ফাইল করা মানে তাকে আপনি নিশ্চিত জানাই দিলেন যে এখানে আছে। একই ফাইল বারবার করছে, কয় স্যার একজন আজকে একজনের লয়ার করছে না, উনি বলছে উনি করলে হবে। সে একই ফাইল বারবার করার কোনো মানে দেখে না, আনলেস ইউ হ্যাভ সামথিং নিউ ডকুমেন্টস। আর যদি সাধারণত করতে হয় কি, অ্যাপ্রুভ পিটিশন থাকলে, যে ইমিডিয়েট রিলেটিভ এর অ্যাপ্রুভ কোন পিটিশন থাকলে তখন মোশন টু রিওপেন কোর্টে করা হয়, যে ডিপোর্টেশন প্রাপ্তরা তাদেরটা। সেই ক্ষেত্রে বুঝতে হবে প্রতিটা ইন্ডিভিজুয়াল কেস ইজ ডিফারেন্ট, তাদেরকে ভালোভাবে অ্যানালাইসিস করা ছাড়া বলা যাবে না। আমি সবাইকে বলবো এগুলা খুবই কমপ্লিকেটেড। আপনি যদি এরকম কিছু থাকে, আপনি একজন না 3 জনের সাথে কথা বলেন, আপনি কনসালটেশন ফি দিয়ে কথা বলেন, আপনাকে ধারণা পাবেন আসলে কোন দিকে যাচ্ছে এটা। যত ধরনের নেগেটিভ প্রশ্ন নিজে করার চেষ্টা করেন লয়ারকে। লয়ার আপনাকে কেস নেওয়ার আগে বুঝাতে বাধ্য আসলে সে কি আপনি কতটুকু পারবে। আর না পারলে আপনি মন সন্তুষ্ট না হলে এসব ফাইল করেন না। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, এবং খুব চমৎকার একটা পরামর্শ দিয়েছেন যে অনেক সময় আমরা না বুঝে বা হুমজিকেলি আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি, এবং তাতে করে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। সুতরাং এটি আপনি ভালো বলেছেন যে পুরোপুরি সব কিছু জানিয়ে বুঝে, যেমন ডাক্তারের কাছে নিজের রোগ সম্পর্কে যদি কোনো কিছু গোপন করা যায় রোগ সারে না, তেমনি একজন আপনার অ্যাটর্নি যারা আপনারা আছেন তাদের কাছেও কোনো ঘটনা গোপন করে বা সব কিছু না বুঝিয়ে বললে কিন্তু ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে। তো আপনার কাছে যে জানতে চাইবো যে কোন পরিস্থিতিতে ইমিগ্রেশন কোর্ট বা ইউএসসিআইএস মোশন টু রিওপেন গ্রহণ করতে বেশি মানে সম্ভাবনাটা বেশি থাকে? যদি আপনার কাছে উদাহরণ থাকে তাহলে উদাহরণ দিয়ে যদি একটু বুঝিয়ে দেন। ডিপেন্ড করে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কথাগুলো বলছে, সাধারণত এটা বলা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ যে কেসগুলো আছে, ধরেন আপনি কোনো কাগজপত্র পেলেন না, আপনার কেসটা ক্লোজ হয়ে গেল, ডিনাই হয়ে গেল, তখন আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি অ্যাড্রেসে ছিলেন না, আপনি ইউএসসিআইএস কে জানাইছেন আপনার অ্যাড্রেস, তারপরও তারা রং অ্যাড্রেস পাঠাইছে, এই ক্ষেত্রে মোশন টু রিওপেন করলে কেসগুলো ওপেন হওয়ার সম্ভাবনা বেশি। ধরেন একজন তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছে হয়তো 2012 সালে, সেখান পর্যন্ত কোনো চিঠি পায় নাই, কেস অ্যাপ্রুভ হয় নাই, কিছু হয় নাই। তার দেখা গেল যে ইনকোয়ারি করার পরে আসলে তার নামে হয়তো 2-3 বছর আগের চিঠি আসলো, সেই চিঠিটা সে মিস করেছে, পায় নাই। কিন্তু যদি ইমিগ্রেশনের ভুলের কারণে যদি এটা হয়ে থাকে, ডেফিনেটলি রিওপেন করার সুযোগ আছে। কারণ রিওপেন করার কিন্তু সুযোগ আছে অনলি 30 ডেজের ভিতরে ফাইল করতে হবে। যেহেতু আপনি জানেনই নাই, ওই ক্ষেত্রে প্রপার ডকুমেন্ট দিতে পারেন, তারা হয়তো আপনাকে রিওপেনের সুযোগ দিতে পারে। এটা আপেক্ষিক, প্রতিটা কেস ইজ ডিফারেন্ট। আর কোর্টেও সেম জিনিস আপনাকে প্রমাণ করতে পারলে
আপনার পক্ষে আসবে। প্রমাণ করতে না পারলে যদি আপনার ভুলে কোনো কিছু হয়, সরকার তার জন্য দায়ী না। তাহলে সেক্ষেত্রে আপনার কাছে শেষ প্রশ্নটি আমি করতে চাইবো যে কোন পরিস্থিতিতে একজন আবেদনকারীকে মোশন টু রিওপেন দাখিল না করার জন্য পরামর্শ দেবেন আপনি? খুব রানা ভাই, আপনি তো আমাকে আটকে ফেলেছেন এখন। আমি যাদের ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন আছে, তারা অনেক সময় ভাবে যে এই বুঝে আবার কিছু হয়ে গেল। কারণ আপনার সোশ্যাল মিডিয়ায় এত খবর ঘুরছে এখন, না বুঝে যে কোনো কেউ তথ্য দিয়ে দিচ্ছে যে এটা হবে হবে, কিন্তু সে নিজেও তো জানে না। এমনও লোক দেখছি যারা ইমিগ্রেশনের কাজ, তাদের নিজেরই বৈধ কাগজপত্র এই দেশে নাই, তাদের এই হয়তো ডিপোর্টেশন অর্ডার আছে অথবা অ্যাসাইলাম পেন্ডিং আছে। সে দেখা যায় ইমিগ্রেশন নিয়ে কাজ করে মানুষকে কাগজ বানিয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছে। সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। এবং আমি বলবো, যদি অর্ডার অফ ডিপোর্টেশন কারো পেন্ডিং থাকে, যখন ফাইনাল রিমুভাল পেন্ডিং আছে, ধরা পড়লে তার পাঠা দেবে। এই ক্ষেত্রে বর্তমান সময়ে একটু সতর্ক থাকবেন। কনফার্ম না হয়ে এবং অ্যাটর্নি থেকে অ্যাসুরেন্স না নিয়ে আপনি কোনো ফাইল করতে যাবেন না। আর দরকার পড়লে একজন না 3 জনের কাছে যাবেন। আপনি কনসালটেশন ফি দিয়ে যত নেগেটিভ প্রশ্ন আছে করার চেষ্টা করবেন, খারাপ কি হইতে পারে, যদি সন্তুষ্ট হন দেন আপনি ফাইল করবেন। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। আজকে ঈদের দিনের সব আনন্দকে একটু পাশে ফেলে রেখে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিভিন্ন জায়গায় বা সোশ্যাল কর্মকাণ্ডও থাকে, আপনার সব কিছু পাশে রেখে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ আজকে দুটো বিষয় নিয়ে কথা বলেছেন। পাঞ্জাবিটা খুব সুন্দর। জি, অনেক ধন্যবাদ। এটা আমাদের গো অ্যান্ড গিফটের পাঞ্জাবি। আপনারা জানেন যে গো অ্যান্ড গিফটের সবসময় সর্বশেষ মানে লেটেস্ট আপনি আসলেই পাবেন, কোনো সমস্যা নেই। আপনাকে এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ ভাই, সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনাকেও আবারও ধন্যবাদ এবং আপনাকে আবার শেষবারের মতো আপনাকে ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, আজকে ঈদের দিন সত্ত্বেও আমরা আজকের এই অনুষ্ঠানটির ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে আমরা অনুষ্ঠানটি করেছি, যদিও আপনাদের টেলিফোন বা কোনো প্রশ্ন আমরা নিতে পারিনি, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলেছি যে কিভাবে এই ইমিগ্রেশনের কঠিন বাজারে বিয়ের পরও আপনার স্পাউসকে নন ইমিগ্র্যান্ট ভিসায় আমরা আমেরিকায় নিয়ে আসতে পারবেন, সন্তান সহ নিয়ে আসতে পারবেন। নিশ্চয়ই আজকের এই আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। প্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। ঈদ মোবারক। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।